আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আমাদের হাতে বাংলাদেশের একটি প্রযুক্তি প্রকাশনার কিছু খবর আছে। তারিখটা বেশ সাম্প্রতিক, 18ই জানুয়ারি 2026। হ্যাঁ। চলুন তাহলে শুরু করা যাক। সবচেয়ে নাটকীয় খবরটা দিয়ে শুরু করি, কি বলেন? হ্যাঁ, অস্ট্রেলিয়ার খবরটা। অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পর মাত্র 1 মাসে 47 লক্ষ অ্যাকাউন্ট বন্ধ। 47 লক্ষ! সংখ্যাটা বিশাল। এটা তো কোনো ছোটখাটো নীতিবদল নয়, রীতিমতো একটা দেরাল তুলে দেওয়ার মতো ব্যাপার। এটা আসলে একটা চরম পদক্ষেপ। একটা সরকার তার দেশের শিশুদের অনলাইন ঝুঁকি থেকে, ধরুন সাইবার বুলিং বা ক্ষতিকারক কন্টেন্ট থেকে বাঁচাতে কতটা কঠোর হতে পারে, এটা তার একটা উদাহরণ। এটা তো সোজাসাপটা নিষেধাজ্ঞা। একদম। এর মাধ্যমে সরকার প্রযুক্তি কোম্পানিগুলোকে একটা খুব পরিষ্কার বার্তা দিচ্ছে, ব্যবহারকারীর সুরক্ষার দায়িত্ব শুধু তোমাদের নয়, রাষ্ট্র এখানে একটা শক্তিশালী ভূমিকা নেবে। কিন্তু এটা অনেকটা এমন না যে সুইমিং পুলে ডুবে যাওয়ার ভয়ে সরকার সুইমিং পুলটাই বন্ধ করে দিয়েছে। এর একটা ঝুঁকিও তো আছে, তাই না? ঠিক এই প্রশ্নটাই উঠছে। এই মডেলটাকে বলা হয় টপ ডাউন বা উপর থেকে চাপিয়ে দেওয়া নিয়ন্ত্রণ। এতে কি একটা পুরো প্রজন্ম ডিজিটাল দুনিয়া থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে বড় হবে না? হতেই পারে। তাৎক্ষণিকভাবে এটা হয়তো শিশুদের কিছু বিপদ থেকে রক্ষা করবে, কিন্তু ভাবুন তো, একটা পুরো প্রজন্ম বেড়ে উঠছে যারা টিনেজ বয়সে বন্ধুদের সাথে অনলাইনে গ্রুপ চ্যাট করার অভিজ্ঞতাটাই পাবে না। এর সামাজিক প্রভাব কি হতে পারে? তারা কি তাহলে ডিজিটাল দুনিয়ায় কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা চেনার দক্ষতা অর্জন করতে পারবে? সেটাই প্রশ্ন। নাকি প্রাপ্তবয়স্ক হয়ে হঠাৎ করে এই জগতে এসে খেয়ে হারিয়ে ফেলবে? এটা নিয়ে কিন্তু মনোবিজ্ঞানীরা এখনই 2 ভাগে বিভক্ত। দারুণ পয়েন্ট। আর ঠিক এর বিপরীত চিত্রটাও কিন্তু আমাদের হাতে আছে। হোয়াটসঅ্যাপের খবরটা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ শিশু কিশোরদের সুরক্ষার জন্য নতুন কিছু ফিচার আনার কথা বলছে। তারা ঝুঁকিগুলো স্বীকার করছে, যেমন অপরিচিতদের সাথে যোগাযোগ বা প্রতারণা, এবং প্ল্যাটফর্মের ভেতরে থেকেই সমাধান আনার চেষ্টা করছে। এখানেই দুটো ভিন্ন দর্শন খুব পরিষ্কারভাবে ফুটে উঠছে। অস্ট্রেলিয়া সমস্যা সমাধানে দরজাই বন্ধ করে দিচ্ছে, আর হোয়াটসঅ্যাপ দরজার সামনে একজন গার্ড বসাচ্ছে। ঠিক। এটাকে বলা যায় বটম আপ বা কর্পোরেট উদ্যোগ। তারা ব্যবহারকারী বা তাদের অভিভাবকদের হাতেই কিছু টুলস তুলে দিতে চাইছে, যাতে তারা নিজেদের সুরক্ষা নিজেরাই নিশ্চিত করতে পারে। একদম। যেমন কারা তাদের গ্রুপে অ্যাড করতে পারবে বা কারা তাদের সাথে যোগাযোগ করতে পারবে, সেই নিয়ন্ত্রণটা ব্যবহারকারীর হাতেই থাকবে। তার মানে একদিকে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে স্বাধীনতা খর্ব হওয়ার ঝুঁকি, আর অন্যদিকে স্বাধীনতা দিতে গিয়ে সুরক্ষার সঙ্গে আপোস করার ভয়। দুটোই বেশ জটিল পথ। দীর্ঘমেয়াদে কোনটা বেশি কার্যকর হতে পারে বলে আপনার মনে হয়? এর কোনো সহজ উত্তর নেই। অস্ট্রেলিয়ার মডেলটা হয়তো তাৎক্ষণিক সুরক্ষা দেবে, কিন্তু শিশুদের ডিজিটাল পৃথিবীর জন্য অপ্রস্তুত করে রাখতে পারে। আর হোয়াটসঅ্যাপের মডেল ঝুঁকি রাখে, কিন্তু প্রস্তুতির সুযোগ দেয়। সম্ভবত আসল সমাধানটা এই দুটোর মাঝামাঝি কোথাও আছে। মানে সরকারের পক্ষ থেকে কিছু সুস্পষ্ট নিয়মকানুন থাকবে, আবার তার পাশাপাশি প্ল্যাটফর্মগুলোকেও দায়িত্ব নিতে হবে ব্যবহারকারীদের শিক্ষিত করার জন্য। শুধু দরজা বন্ধ করে এই সমস্যার সমাধান হবে না। এই যে ব্যবহারকারীকে ক্ষমতা দেওয়ার কথা বলা হচ্ছে, ঠিক একই রকম একটা ধারণা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 333 হেল্পলাইনের ক্ষেত্রেও। ঠিক। তবে এখানে উদ্দেশ্যটা সম্পূর্ণ ভিন্ন। এখানে ক্ষমতা দেয়া হচ্ছে একজন নাগরিককে, কোনো বাণিজ্যিক স্বার্থে নয়। একদম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিকদের নির্ভরযোগ্য তথ্য সেবা দিতে 333 হেল্পলাইনকে প্রস্তুত করা হচ্ছে। এটিকে যদি আমরা একটি বড় প্রেক্ষাপটে দেখি, তাহলে এটা সিভিক টেক বা নাগরিক প্রযুক্তি। হ্যাঁ, এটা সিভিক টেকের একটি দারুণ উদাহরণ। অর্থাৎ প্রযুক্তিকে ব্যবহার করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং শক্তিশালী করার একটা চেষ্টা। কিন্তু এই ধরনের সরকারি উদ্যোগের সাফল্য তো নির্ভর করে এর বাস্তবায়নের উপর, তাই না? 333-র ক্ষেত্রে সেই ঝুঁকিটা কতটা? মানুষ কি আদৌ ভরসা করবে? ঝুঁকিটা অবশ্যই আছে। প্রথমত, তথ্যের নির্ভুলতা আর সময়মতো আপডেট করাটা একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যে এমন একটা নির্ভরযোগ্য মাধ্যম আছে। বিশেষ করে এমন একটা সময়ে যেখানে ভুল তথ্য বা গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ঠিক। সেখানে 333-এর মতো একটি কেন্দ্রীভূত এবং নির্ভরযোগ্য সরকারি উদ্যোগ নাগরিকদের সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করতে পারে। যদি এটা ঠিকভাবে কাজ করে, তাহলে এটা নাগরিক আর রাষ্ট্রের মধ্যে একটা
আস্থার সম্পর্ক তৈরি করবে। প্রযুক্তির একটা অত্যন্ত ইতিবাচক ব্যবহার। অবশ্যই জনকল্যাণমুখী ব্যবহার। 1 মিনিট, তার মানে একদিকে প্রযুক্তি নাগরিক আর রাষ্ট্রের মধ্যে একটা সেতু তৈরি করছে, হ্যাঁ, আবার ঠিক এর উল্টো দিকে প্রযুক্তি ব্যবহারকারীর তথ্যকে পণ্যে পরিণত করছে। এখানেই তো চ্যাটজিপিটির খবরটা চলে আসে। ঠিক। ওপেনএআই নাকি পরিকল্পনা করছে তারা ব্যবহারকারীর সাথে কথোপকথনের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখাবে। এটা তো পুরো খেলার নিয়মই বদলে দিচ্ছে। এটা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে একটা মৌলিক এবং সম্ভবত অনিবার্য একটা পরিবর্তন। এতদিন চ্যাটজিপিটি ছিল মূলত একটা তথ্যের টুল, বা কিছু তৈরি করার মাধ্যম। হ্যাঁ, কিন্তু বিজ্ঞাপন খামা মানে এটি একটি পুরো দস্তুর বাণিজ্যিক প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। আর এর ফলে ব্যবহারকারী তথ্যের গোপনীয়তা আর এআই এর দেওয়া উত্তরের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে। ঠিক কী ধরনের প্রশ্ন? যেমন, আমি যদি চ্যাটজিপিটির সাথে আমার স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলি, তাহলে কি আমি কিছুক্ষণ পরে হাসপাতালের বিজ্ঞাপন দেখতে শুরু করব? ঠিক তাই, কিন্তু বিপদের জায়গাটা তার চেয়েও গভীরে। এটা গুগল সার্চের মতো নয়। না, কারণ গুগলে আমরা কিওয়ার্ড দিয়ে খুঁজি। একদম, কিন্তু চ্যাটজিপিটির সাথে আমরা আমাদের ভয়, আশা, অসুস্থতা, অনেক ব্যক্তিগত আর সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করি। এই আলোচনাটাকে যখন বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহার করা হবে, তখন প্রযুক্তি আমাদের মনের সবচেয়ে দুর্বল জায়গাগুলোতেও ঢুকে পড়ার সুযোগ পাবে। ঠিক তাই। এটা শুধু গোপনীয়তার প্রশ্ন নয়, এটা এক ধরনের মানসিক ম্যানিপুলেশনের দরজাও খুলে দেয়। তার মানে আমি যদি দুটো ব্র্যান্ডের মধ্যে তুলনা করতে বলি, তাহলে যে কোম্পানি ওপেনএআইকে বেশি টাকা দেবে, চ্যাটজিপিটি কি তার পণ্যকে সূক্ষ্মভাবে ভালো বলে উপস্থাপন করতে পারে? এই আশঙ্কাটাই সবচেয়ে বড়। তাহলে তো নিরপেক্ষতা বলে আর কিছু থাকলো না। থাকলো না। এতদিন আমরা যে নিরপেক্ষ এআই সহায়কের ধারণা পেয়েছি, সেটা হয়তো আর থাকবে না। বাণিজ্যিক স্বার্থ সেখানে প্রভাব ফেলবেই। একদিকে 333 হেল্পলাইন প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের ক্ষমতায়ন করছে, অন্যদিকে চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্ম ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথনকে পুঁজি করে বাণিজ্যিকীকরণের পথে হাঁটছে। একই প্রযুক্তির দুটো সম্পূর্ণ ভিন্ন রূপ। একটি গণতন্ত্রকে মজবুত করার সম্ভাবনা রাখে, অন্যটি নতুন অর্থনীতির জন্ম দিচ্ছে। এই দুটো ধারার মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে ডিজিটাল জগতের নিয়মকানুন বদলে যাচ্ছে, এর প্রভাব তো শুধু আমাদের স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ নেই, তাই না? আমাদের চারপাশের বাস্তব জগতেও তো এর ঢেউ এসে পড়ছে। অবশ্যই। আর সেখানেই আমাদের তালিকার পরের খবরটা দারুণভাবে ফিট হয়ে যায়। এমজির নতুন হাইব্রিড এসইউভি। হ্যাঁ, এমজি বাংলাদেশে নতুন হাইব্রিড এসইউভি সিরিজ এনেছে। প্রথম দেখা এটা একটা সাধারণ গাড়ির খবর বলে মনে হতে পারে, কিন্তু এর মধ্যে সংযোগটা কোথায়? একদিকে সোশ্যাল মিডিয়া ব্যান, অন্যদিকে একটা নতুন গাড়ি। সংযোগটা হলো রূপান্তর শব্দটাতে। হাইব্রিড শব্দটি এখানে মূল বিষয়। ও আচ্ছা, এটা শুধু একটি গাড়ির নতুন মডেল নয়, এটা প্রযুক্তিগত পরিবর্তন এবং পরিবেশগত উদ্বেগের কারণে একটি বিশাল শিল্পের রূপান্তরের ইঙ্গিত। যেমনভাবে সোশ্যাল মিডিয়া আমাদের সামাজিক জীবন বদলে দিয়েছে, তেমনই এই হাইব্রিড প্রযুক্তি আমাদের যাতায়াত ব্যবস্থা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যাতায়াত, জ্বালানির ওপর নির্ভরতা, এমনকি শহরের নকশাও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বিষয়টা আরেকটু ব্যাখ্যা করবেন, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। অবশ্যই। বাংলাদেশের মতো একটা দেশে যেখানে যানজট আর বায়ুদূষণ দুটোই মারাত্মক সমস্যা, সেখানে হাইব্রিড প্রযুক্তির প্রবেশ শুধু একটা নতুন গাড়ির মডেল আসা নয়, এটা আরও বড় কিছু। এটা আমাদের নগর পরিকল্পনা, জ্বালানি নীতি, এমনকি কর্মসংস্থানের উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। একদিকে যেমন পরিবেশবান্ধব পরিবহনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, তেমনি এর জন্য প্রয়োজনীয় চার্জিং স্টেশন, দক্ষ মেকানিক, ব্যাটারি রিসাইক্লিংয়ের মতো পরিকাঠামো। হ্যাঁ, এই পরিকাঠামো তৈরির একটা বিশাল চ্যালেঞ্জও সামনে আসছে। তার মানে এটা শুধু একটা গাড়ি কেনা নয়, এটা এমন একটা নতুন ইকোসিস্টেমে প্রবেশ করা যা এখনও পুরোপুরি তৈরিই হয়নি। একদম। এই হাইব্রিড গাড়িটি হল ডিজিটাল বিশ্বের সিদ্ধান্তের বাস্তব রূপ। পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ, জীবাশ্ম জ্বালানির সীমাবদ্ধতা, ব্যাটারি প্রযুক্তির উন্নতি, এই সব কিছুর সম্মিলিত ফল হল এই গাড়িটি। এটা প্রমাণ করে প্রযুক্তির প্রভাব শুধু আমাদের স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা আমাদের রাস্তাঘাট, বাতাস এবং অর্থনীতির একেবারে ভিত্তি পর্যন্ত পৌঁছে যায়। চ্যাটজিপিটির বিজ্ঞাপন মডেল যেমন ডিজিটাল অর্থনীতিকে নতুন রূপ দেবে, তেমনি হাইব্রিড প্রযুক্তি বাস্তব অর্থনীতিকে নতুন করে সাজাবে। দারুণ চিত্র দেখতে পেলাম। হ্যাঁ, একটা খুব পরিষ্কার ছবি। একদিকে সরকার কঠোর আইন করে প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যেমনটা অস্ট্রেলিয়া করছে।
অন্যদিকে হোয়াটসঅ্যাপ বা ওপেন এআই এর মতো কোম্পানিগুলো নিজেদের মতো করে সুরক্ষা ও ব্যবসার মডেল তৈরি করছে। আবার নাগরিক সেবার জন্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যেমন আমাদের 333 হেল্পলাইন। এবং সবশেষে আমাদের চারপাশের বাস্তব জগতের শিল্প প্রযুক্তির কারণে আমূল বদলে যাচ্ছে, যার উদাহরণ হলো এমজির হাইব্রিড গাড়ি। এই সবগুলো খবরকে একসাথে দেখলে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। প্রযুক্তি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে সামনে কোন দিকে যাবে সেই সিদ্ধান্তগুলোই এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটা এখন আর শুধু কিছু গ্যাজেট বা অ্যাপ নয়। না, এটি আমাদের সমাজ পরিচালনার একটি মৌলিক উপাদান। এটি নির্ধারণ করে দিচ্ছে আমাদের শিশুরা কিভাবে বেড়ে উঠবে, আমরা কিভাবে তথ্য পাব, আমাদের গোপনীয়তা কতটা থাকবে এবং আমাদের শহরগুলো কেমন হবে। এই সবকিছু মিলিয়ে আজকের আলোচনা থেকে আমাদের ভাবনার জন্য কি রেখে যাওয়া যায়? এই আলোচনা থেকে একটি গভীর প্রশ্ন আমাদের ভাবনার জন্য থেকে যায়। আজকের সূত্রগুলো প্রযুক্তির ব্যবস্থাপনার দুটো মডেল তুলে ধরেছে, তাই না? হ্যাঁ, সরকারের কঠোর নিয়ন্ত্রণ আর কোম্পানিগুলোর নিজস্ব নীতি। ঠিক। একটি হলো অস্ট্রেলিয়ার মতো সরকারের কঠোর নিয়ন্ত্রণ, অন্যটি হলো হোয়াটসঅ্যাপ বা ওপেন এআই এর মতো কোম্পানিগুলোর সেলফ রেগুলেশন। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি যখন আমাদের জীবনের আরও গভীরে প্রবেশ করবে, তখন আগামী দশকে কোন মডেলটি প্রধান হয়ে উঠবে? পৃথিবীকে বদলে দেওয়ার নিয়মকানুন কি সরকার তৈরি করবে, নাকি প্রযুক্তি কোম্পানিগুলোই আমাদের ডিজিটাল জগতের স্থপতি হয়ে উঠবে? ঠিক সিলিকন ভ্যালির প্রযুক্তি কোম্পানিগুলোই কি আমাদের ডিজিটাল জগতের অঘোষিত স্থপতি হয়ে উঠবে? আর এই প্রশ্নটা কিন্তু শুধু নীতি নির্ধারকদের জন্য নয়, এটা আমাদের সবার জন্য। এটা আমাদের সবার জন্য, কারণ এর উত্তরের উপরই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ ডিজিটাল জীবনের চেহারাটা কেমন হবে।